müssen Sie erwähnen, wenn Zahnstellen, একটা দিতে হবে একটা জিনিস Kolpasçı Rosco devletin bir ফোন দিতে হবে বাসে হ্যাঁ ফোন দিতে হবে সব দ্বিতীয় টাকা পয়সা দেখলেও তারা দুটো না তো ভালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে আমাদের যারা লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমাদের অ্যালডিহাইডের নামকরণ করেছিলাম। ইতিমধ্যে আমরা সাধারণ প্রণালী বা ট্রিভিয়াল সিস্টেমে আমাদের অ্যালডিহাইডের নামকরণ শিখেছি। আজকে আমরা ইউপ্যাক প্রণালীতে অ্যালডিহাইডের নামকরণ করব। দেখো, ইউপ্যাক প্রণালী রোমান সংখ্যা 1 দিয়ে লেখো। বন্ড সিএইচও মূলকটিকে অবশ্যই দীর্ঘ শিকলের মধ্যে রাখতে হবে। বন্ড সিএইচও মূলকটিকে অবশ্যই দীর্ঘ শিকলের মধ্যে রাখতে হবে। 2 নাম্বার, বন্ড সিএইচও মূলকটিকে অবশ্যই দীর্ঘ শিকলের মধ্যে রাখতে হবে। 2 নাম্বার, বন্ড সিএইচও মূলকের অবস্থানটাকে 1 নম্বর কার্বনে রাখতে হবে। বন্ড সিএইচও মূলকের অবস্থানকে 1 নম্বর কার্বনে রাখতে হবে। বন্ড সিএইচও মূলকের অবস্থানকে 1 নম্বর কার্বনে রাখতে হবে। পরের পয়েন্ট, প্রথমে অবস্থান সহ পার্শ্ব শিকলের নাম, এরপর দীর্ঘ শিকলের অ্যালকেন নামের শেষে প্রথমে অবস্থান সহ পার্শ্ব শিকলের নাম, এরপর দীর্ঘ শিকলের অ্যালকেন নামের শেষে ই অক্ষরটির পরিবর্তে, মনে আছে এই কার্যকারী মূলকের ইউপ্যাক নাম হচ্ছে এল, লেখো ই অক্ষরটির পরিবর্তে এল লিখতে হবে। তাহলে খুব সিম্পল বিষয়, বন্ড সিএইচ মূলকটিকে দীর্ঘ শিকলের মধ্যে রাখবো। বন্ড সিএইচ মূলকের পজিশনটাকে 1 নম্বর কারণে রাখবো। এরপর প্রথমে ব্রাঞ্চ চেনের নাম লিখতে হবে অবস্থান সহ, এরপর দীর্ঘ শিকলের অ্যালকেন নামের শেষে ই অক্ষরটির পরিবর্তে এল বসাতে হবে। দেখো, এই একটা যৌগ, ইউপ্যাক প্রণালীতে যৌগটার নাম লিখতে চাই। গত ক্লাসে পড়েছিলাম যেটাকে জারিত করলে ফর্মিক অ্যাসিড, তার ইক অ্যাসিড বাদ দিয়ে, মনে আছে অ্যালডিহাইড লিখতে হবে, ফর্মালডিহাইড, মনে আছে কিনা? তো দেখো, ইউপ্যাক প্রণালীর নাম লিখতে চাই, এটা দীর্ঘ শিকল এবং এই শিকলের মধ্যে একটা মাত্র কার্বন আছে এবং ওই কার্বনটা অ্যালডিহাইড মূলক। তো
তো এখানে কার্বন আছে একটা, তাহলে তার অ্যালকেন নামটা হচ্ছে মিথেন। মিথেন নামের শেষে আমরা ই অক্ষরটা বাদ দিব, তার সাথে অ্যাল লিখব। দেখো উচ্চারণটা হবে মিথানল, তাহলে যৌগটার নাম মিথানল। মিথানল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে এটা দীর্ঘশিকল, দেখছো এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। এই অ্যালডিহাইড মূলকটা এমন কার্যকারী মূলক যে কার্যকারী মূলকের মধ্যে কার্বন আছে, সুতরাং এটা সবসময় প্রান্তিকে তথা 1 নম্বর কার্বনে থাকছে। কোনো পার্শ্বশিকল নাই, দীর্ঘশিকলে 2টা কার্বন আছে, ইথেন তার ই বাদ দিয়ে অ্যাল, ইথেনল। ইথেন তার ই বাদ দিয়ে অ্যাল যোগ করব। ইথেনল। দেখো কার্বন আছে 3টা, তাহলে প্রোপেন ই বাদ দিয়ে অ্যাল যোগ করব, প্রোপানেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অ্যালডিহাইড গ্রুপের গুরুত্ব বেশি, তাহলে এটা দীর্ঘশিকল, এটা একটা পার্শ্বশিকল, এটা একটা পার্শ্বশিকল। এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন। তাহলে এখানে অবস্থা পার্শ্বশিকল পেয়ে গেছে 2টা, মিথাইল মূলক মিথাইল মূলক। 2টা মিথাইল মূলক 2 নম্বর পজিশনে আছে, তাহলে 2,2 2টা মিথাইল মূলক ডাইমিথাইল। দীর্ঘশিকলে 3টা কার্বন, প্রোপেন তার ই বাদ দিয়ে অ্যাল, প্রোপানেল। প্রোপানেল। তো আশা করি বুঝতে পারছো 2,2 ডাইমিথাইল প্রোপানেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে দীর্ঘশিকল, এখানে দেখো এই অ্যালডিহাইড মূলক সহ দীর্ঘশিকল 1 2 3 1 2 3 1 2 3 4, তাহলে এটা হলো দীর্ঘশিকল। বল এটা যদি দীর্ঘশিকল হয় তাহলে এ একটা পার্শ্বশিকল, এ একটা পার্শ্বশিকল। এর গুরুত্ব বেশি, এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। দেখো এখানে মিথাইল মূলকটা 2 নম্বর কার্বনে আছে, তাহলে হচ্ছে 2,2 2টা মিথাইল মূলক ডাইমিথাইল। দেখছো এই মিথাইল মূলকটা 2 নম্বরে, এই মিথাইল মূলকটা 2 নম্বরে, এইজন্য দুইবার লিখছি মিথাইল মূলক 2টা ডাইমিথাইল। দীর্ঘশিকলে 4টা কার্বন, 4টা কার্বন থাকলে তার নাম বিউটেন, তার ই বাদ দিয়ে অ্যাল, বিউটানেল। একমাত্র লিখতে হবে বিউটানেল। কোনো পজিশন লেখা লাগবে না, বিকজ অ্যালডিহাইড মূলকটা সর্বদা 1 নম্বর কার্বনে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে অনেকগুলো গ্রুপ আছে, অ্যামিনো গ্রুপ আছে, হ্যালো গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপ আছে, অ্যালডিহাইড আছে। এই অ্যালডিহাইডের গুরুত্ব বেশি তুমি জানো, তাহলে এটা দীর্ঘশিকল, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার কার্বন। তাহলে এ একটা পার্শ্ব গ্রুপ, এ একটা পার্শ্ব গ্রুপ, একটা পার্শ্ব গ্রুপ, অনেকগুলো পার্শ্ব গ্রুপ আছে। এটা হলো অ্যামিনো এ, এটা হলো মিথাইলের ই, এটা হচ্ছে ক্লোরো সি। তাহলে তুমি জানো অ্যামিনো আগে আসে, তাহলে অবস্থান সহ অ্যামিনো লিখতে হবে 4 নাম্বার কার্বনে, তাহলে 4 অ্যামিনো, অ্যামিনো হাইপেন। এরপর ক্লোরো আসে 3 ক্লোরো, তারপর একটা হাইপেন, এরপরে দেখো 3 হাইপেন, মূলকটার নাম মিথাইল, ওই একমাত্রা লিখবা মিথাইল। দীর্ঘশিকলে 5টা কার্বন, পেন্টেন তার ই বাদ দিয়ে অ্যাল, পেন্টানেল। পেন্টানেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার বোঝো এখানে সিএইচও মূলক হচ্ছে মূল কার্যকারী মূলক, এর প্রায়োরিটি বেশি, সুতরাং এটা অবশ্যই দীর্ঘশিকলের কার্বনের সাথে যুক্ত থাকতে হবে, আছে। তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা অ্যামিনো মূলক, তাহলে 4 অ্যামিনো, এরপর হচ্ছে ক্লোরো মূলক 3 ক্লোরো, ইংরেজি বর্ণমালা ক্রমশ লিখতেছি। তারপর মিথাইল মূলক 3 মিথাইল, দীর্ঘশিকলে 5টা কার্বন, পেন্টেন তার ই বাদ দিয়ে অ্যাল, পেন্টানেল। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যালডিহাইড এই সমস্ত যৌগগুলোর নামকরণ বুঝতে পারছো।
লেখো কিটোনের নামকরণ। লেখো কিটোনের নামকরণ। একটু ফার্স্ট লেখো, আমরা কিটোনের নামকরণ করতে চাই। এটা হলো সাধারণ প্রণালী। লেখো কিটোনের নামকরণ, লেখো সাধারণ প্রণালীতে। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো। লেখো প্রথমে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে অ্যালকাইল মূলকের নাম। প্রথমে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে অ্যালকাইল মূলকের নাম লিখতে হবে। 2 নাম্বার, সবশেষে কিটোন লিখতে হবে। সবশেষে কিটোন লিখতে হবে। লিখছো, প্রথমে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে অ্যালকাইল মূলকের নাম। 2 নাম্বার, সবশেষে কিটোন লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এটা সিও মূলক। এই সিও মূলক বা এই কার্বনিল গ্রুপ যদি কোনো যৌগের মধ্যে থাকে তখন সেটাকে কিটোন বলছি আমরা। তো এই যে কিটোনটা বলছি, এই কিটোনটা সাধারণ প্রণালীতে নাম লিখতে চাই, তাহলে এই সিও মূলকটাকে আমরা কিটোন বলতেছি, বাকিটা হচ্ছে আমাদের সেই অ্যালকাইল মূলক। দেখছো, দুটো অ্যালকাইল মূলক আছে একই রকম, এই জন্য লিখলাম ডাইমিথাইল। ডাইমিথাইল আর লাস্টে কিটোন লিখবো। তাহলে প্রথমে অ্যালকাইল মূলকের নাম, শেষে কিটোন লিখবা। তাহলে যৌগটার নাম হচ্ছে ডাইমিথাইল কিটোন। আশা করি বুঝতে পারছো, ডাইমিথাইল কিটোন এটা হলো তার সাধারণ নাম, কমন সিস্টেমের নাম। প্রথমে অ্যালকাইল মূলক, দেখো এ একটা অ্যালকাইল মূলক, এ আর একটা অ্যালকাইল মূলক। দেখছো, বলো এই অ্যালকাইল মূলকটার নাম হচ্ছে ইথাইল আর এই অ্যালকাইল মূলকটার নাম হচ্ছে মিথাইল। সো ইথাইল ই আগে আসে, তাহলে আমরা লিখলাম ইথাইল, তারপর হচ্ছে মিথাইল এবং লাস্টে কিটোন। দেখছো, ইথাইল মিথাইল কিটোন। তো আশা করি বুঝতে পারছো, ইথাইল মিথাইল কিটোন। তাহলে নিজেরা কয়েকটা করে দাও তো, দেখো তো পারো কিনা। নিজেরা দেখো 2-1টা পারো কিনা, করে দাও। এই 3টা যোগের নামকরণ করো। আমরা 2 মিনিট সময় দিলাম, 3টা যোগের নামকরণ করো। 2 মিনিট, 3টা যোগের নামকরণ করো। 3, 4, 5, 2 মিনিট সময় দিলাম। পারছো সবাই? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দ্রুত করো। 3, 4, 5। তাহলে আমরা কি সলভ করতে পারি? আমরা সময় দিব না, বেশি সময় নেওয়া যাবে না এর পিছনে। দেখো আমরা তাহলে কি নামকরণ করব? কেউ অ্যান্সার করছো? রুমানা পারভিন অ্যান্সার করছে, তারপর হচ্ছে মেহরাব হাসান অ্যান্সার করছে, তারপর মেহরাব হাসান, তো দেখো আমরা তাহলে সলভ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেখো এটা একটা অ্যালকাইল মূলক, এটা আর একটা অ্যালকাইল মূলক, দুটো অ্যালকাইল মূলক একই রকম, এই জন্য উপসর্গ বসাতে হবে ডাই অথবা ট্রাই। দুইটা অ্যালকাইল মূলকের নাম হচ্ছে ইথাইল, তাহলে আমরা লিখলাম ডাই ইথাইল। ডাই ইথাইল, এরপর হচ্ছে কিটোন, এক মাত্রায় লিখবা ডাই ইথাইল কিটোন।
তো লক্ষ্য করো এই একটা অ্যালকাইল মূলক, একটা অ্যালকাইল মূলক, এটা হচ্ছে এন প্রোপাইল, এটা হচ্ছে মিথাইল, মিথাইলের এম আগে আসে, তাহলে আমরা লিখলাম মিথাইল হাইপেন এন প্রোপাইল মিথাইল এন প্রোপাইল কিটোন। দেখছো মিথাইল এন প্রোপাইল কিটোন। লক্ষ্য করো এটা হচ্ছে ইথাইল মূলক ই, আর এটাও প্রোপাইল মূলক তবে আইসোপ্রোপাইল। দেখছো, তাহলে লিখলাম ই আগে আসে, তাহলে ইথাইল হাইপেন আইসোপ্রোপাইল আইসোপ্রোপাইল তারপর কিটোন। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণ প্রণালীতে কিটোনের নামকরণ বুঝতে পারছো। লেখো ইউপ্যাক প্রণালীতে কিটোনের নামকরণ। একটু ফার্স্ট লেখো আইইউপিএসসি ইউপ্যাক প্রণালীতে কিটোনের নামকরণ। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো বন্ড সিও মূলকটিকে, এই যেরকম বন্ড সিও মূলকটিকে অবশ্যই দীর্ঘ শিকলের মধ্যে রাখতে হবে। বন্ড সিও বন্ড মূলকটিকে অবশ্যই দীর্ঘ শিকলের মধ্যে রাখতে হবে। 2 নম্বর সিও মূলকটিকে যথাসম্ভব ক্ষুদ্রতম রাখতে হবে এমন দিক থেকে শিকলের প্রান্ত শুরু করতে হবে। সিও মূলকটিকে যথাসম্ভব ক্ষুদ্রতম অবস্থানে রাখতে হবে এমন দিক থেকে শিকলের প্রান্ত শুরু করতে হবে। সিও মূলকটিকে যথাসম্ভব ক্ষুদ্রতম অবস্থানে রাখতে হবে এমন দিক থেকে শিকলের প্রান্ত শুরু করতে হবে। 3 নম্বর প্রথমে অবস্থান সহ পার্শ্ব শিকলের নাম, 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 এরপর দীর্ঘ শিকলের অ্যালকেন নামের শেষে, এরপর দীর্ঘ শিকলের অ্যালকেন নামের শেষে ই অক্ষরটির পরিবর্তে, দীর্ঘ শিকলের অ্যালকেন নামের শেষে ই অক্ষরটির পরিবর্তে ও এন ই ওন লিখতে হবে। তো লক্ষ্য করে একটু, অ্যালকেন নামের শেষে আমরা ই অক্ষরটা বাদ দেব, আর এই সিও মূলকের ইউপ্যাক নাম হচ্ছে ও এন ই ওন লিখতে হবে। হয়েছে লেখা? দীর্ঘ শিকলে কার্বনের সংখ্যা 4 এর বেশি হয়ে গেলে, পরের পয়েন্ট, দীর্ঘ শিকলে কার্বনের সংখ্যা 4 এর বেশি হয়ে গেলে সিও মূলকের অবস্থান দেখাতে হবে। দীর্ঘ শিকলে কার্বনের সংখ্যা 4 এর বেশি হয়ে গেলে সিও মূলকের অবস্থান দেখাতে হবে। এই হলো আমাদের ইউপ্যাক প্রণালীতে নামকরণের নিয়ম। দেখো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, কিটোন সমগোত্রীয় শ্রেণীর প্রথম যে সদস্যটা, এটা 3টা কার্বন দিয়ে তৈরি, তাহলে এটাই হলো দীর্ঘ শিকল। দেখছো এর মধ্যে কোনো পার্শ্ব শিকল নাই, তাহলে আমরা দীর্ঘ শিকলের নামটা লিখবো। দীর্ঘ শিকলে 3টা কার্বন আছে, নাম হচ্ছে প্রোপেন। প্রোপেন, তার নামের শেষে ই বাদ দেব, যেহেতু এর মধ্যে কার্যকারী মূলক সিও আছে, এই সিও মূলকের ইউপ্যাক নাম হচ্ছে ওন। তাহলে উচ্চারণটা হলো প্রোপানন। দেখছো উচ্চারণটা হলো এরকম, প্রোপানন, প্রোপানন। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নামকরণ করতে পারবা। দেখো একটা যৌগ নাম্বারিং করতে চাই সিও মূলক সহ দীর্ঘ শিকল, এটা সিও মূলকটাকে ক্ষুদ্রতম রাখতে হবে এমন দিক থেকে নাম্বারিং করব। এইটাকে নাম্বারিং করলে 1 নাম্বার 2 নাম্বার পজিশনে আমাদের সিও মূলক পড়ছে। তো লক্ষ্য করো একটু, এর মধ্যে কোনো পার্শ্ব শিকল নাই, এই জন্য দীর্ঘ শিকলে 4টা কার্বন, বিউটেন তার ই বাদ দিয়ে ওন, বিউটানোন। এই ক্ষেত্রে সিও মূলকের পজিশন বলবো না, কারণ 4 এর বেশি কার্বন না হলে তার সমাণু সৃষ্টি হয় না। এই সিও মূলকটা যদি এখানে থাকতো তাহলে এদিক থেকে নাম্বারিং করতাম, সেটাও বিউটানোন হতো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এই একটা যৌগ সিও মূলক সহ এটাই দীর্ঘ শিকল, তখন এটা পার্শ্ব শিকল।
এর গুরুত্ব নাই, গুরুত্ব হচ্ছে সিও মূলকের। তাহলে বলো আমরা সিও মূলকটাকে ক্ষুদ্রতম রাখবো, এমন দিক থেকে নাম্বারিং করবো। এদিক থেকে নাম্বারিং করলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের সিও মূলক পাচ্ছি, বা এদিক থেকে নাম্বারিং করলে 1 নাম্বার 2 নাম্বারের সিও মূলক পাচ্ছি। পার্শ্ব শিকলের দিকে তাকানো যাবে না, আগে সিও মূলকের দিকে তাকাতে হবে। তাহলে এই সিও মূলকটাকে ক্ষুদ্রতম রাখতে হবে, এমন দিক থেকে শিকলের প্রান্ত শুরু করতে হবে। তাহলে এদিক থেকে শিকলের প্রান্ত শুরু করলাম। যেহেতু পার্শ্ব শিকল আছে, অবস্থান সহ পার্শ্ব শিকলের নাম লিখবো। মূলকটার নাম মিথাইল, 3 নাম্বার পজিশনে আছে। তাহলে 3 হাইপেন মিথাইল। দীর্ঘ শিকলে 4টা কার্বন, বিউটেন, তার ই বাদ দিয়ে সিও মূলকের জন্য ওন লিখবো, বিউটানোন। বিউটানোন কোনো পজিশন লেখা যাবে না সিও মূলকের, 4 এর বেশি কার্বন না হলে, কারণ এর সমানো সম্ভব না। 3 মিথাইল বিউটানোন। দেখো এই একটা যৌগ, এই যৌগটার নামকরণ করতে চাই, এটাই দীর্ঘ শিকল। এই সিও মূলককে ক্ষুদ্রতম রাখতে হবে, এমন দিক থেকে নাম্বারিং করতে হবে। এদিক থেকে নাম্বারিং করলে 2 নাম্বার, এদিক থেকে গণনা করলে 4 নাম্বার। তাহলে এদিক থেকে নাম্বারিং করব 1 2 3 4 এবং 5। কোনো পার্শ্ব শিকল নাই, দীর্ঘ শিকলে 5টা কার্বন আছে। পেন্টেন, তার ই বাদ দিয়ে ওন, পেন্টানোন। পেন্টানোন এই পর্যন্ত থাকলো। এবার দেখো একটু চেঞ্জ করি। দেখো এটাই দীর্ঘ শিকল, 1 2 3 4 5। এখানেও আমাদের 5টা কার্বন আছে। তাহলে এই যৌগটার নামও পেন্টেন, তার ই বাদ দিয়ে ওন, পেন্টানোন। তো বলো এই দুইটা যৌগের নাম তো একরকম হলো, বাট দুইটা যৌগ দেখতে তো একরকম না, কারণ সিও মূলক 2 নম্বরে আছে, এখানে সিও মূলক একটু ভিতরের দিকে। তো দুটো যৌগ দেখতে যেহেতু একই রকম না, সুতরাং তার নামকরণ কিন্তু একই রকম হবে না। তাহলে নিশ্চয়ই ভুল গেছে। ভুলটা কি? এখানে 4 এর বেশি কার্বন হয়ে গেছে, সুতরাং তার পজিশন দেখাতে হবে। সিও মূলকের 2 নম্বর পজিশনে আছে পেন্টানন 2, 3 নম্বর পজিশনে আছে পেন্টানন 3। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নামকরণ বুঝতে পারতেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই একটা যৌগ, এখানে দীর্ঘ শিকল, এটা এটা তখন পার্শ্ব শিকল। এখানে সিও মূলকের গুরুত্ব বেশি। তাহলে বলতো সিও মূলকের যদি গুরুত্ব থাকে, তাহলে আমরা এটাকে নাম্বারিং যদি করি 1 2 3 নাম্বার পজিশনে, 1 2 3 নাম্বার পজিশনে। তাহলে কোন দিক থেকে গণনা করব? আমরা এমন দিক থেকে গণনা করব যেন সিও মূলক আগে বাদে। এদিক থেকে গণনা করলে সিও মূলক 3 নম্বরে, এদিক থেকে গণনা করলে সিও মূলক 3 নম্বরে। যেহেতু উভয় অবস্থান তুল্য অবস্থান, সেহেতু সাথে সাথে খেয়াল করতে হবে পার্শ্ব গ্রুপ কোন দিক থেকে আগে বাড়তেছে। তাহলে এদিক থেকে গণনা করলে আমরা সিও মূলকটা 3 নম্বরে পাচ্ছি, সঙ্গে সঙ্গে পার্শ্ব শিকলটাকেও কাজে লাগাচ্ছি। এই জন্য এদিক থেকে নাম্বারিং করতে হবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বার। মিথাইল মূলকটা 2 নাম্বার কার্বনে আছে 2 হাইপেন মিথাইল। এবার দীর্ঘ শিকলে 5টা কার্বন, পেন্টেন, তার ই বাদ দিয়ে ওন, পেন্টানোন। পেন্টানোন 3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা নামকরণ বুঝতে পারছো। 2 মিথাইল পেন্টানোন 3। আমরা কিছু অ্যারোমেটিক কিটোনের সাধারণ নামকরণ করব। অ্যারোমেটিক কিটোন সাধারণ প্রণালী। সাধারণ প্রণালী। আর যখন অ্যারোমেটিক অধ্যায় পড়াবো তখন ইউপ্যাক প্রণালী পড়াবো। এখন হচ্ছে আমরা অ্যারোমেটিক কিটোনের সাধারণ প্রণালীতে নামকরণ করতেছি। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের মনে আছে সাধারণ প্রণালীতে যদি তুমি কিটোনের নামকরণ করতে চাও, তাহলে প্রথমে অ্যালকাইল মূলকের নাম লিখবা, তারপর কিটোন লিখবা। যদি অ্যারাইল মূলক থাকে অ্যারাইল মূলকের নামও লিখবা। তো দেখো এটা হলো সাধারণ প্রণালীতে কিটোনের নামকরণ। দেখো এটা হলো কিটোন, সিও মূলক আছে, দ্বিযোজী কার্বনিল মূলক, তার একটা সাথে একটা জনির সাথে অ্যালকাইল মূলক আর একটা জনির সাথে অ্যারাইল মূলক যুক্ত। তো তুমি জানো এটা হলো বেনজিন, তার ওপর আছে ফিন, তার থেকে ফিনাইল মূলক, ফিনাইল। আর এটা হচ্ছে মিথাইল।
তাহলে এই ক্ষেত্রে প্রথমে অ্যালকাইল মূলকের নাম লিখতে বলা হয়েছে, যেহেতু এটা আমাদের অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুইটা অংশ আছে, সেহেতু আমরা অ্যালকাইল এবং অ্যারাইল উভয় মূলকের নাম লিখবো, শেষে কিটোন লিখবো। বুঝা গেছে? তাহলে বলো ফিনাইলের পি আর হচ্ছে মিথাইলের এম, তাহলে এম আগে আসে, এই জন্য মিথাইল মূলকটার নাম আগে লিখবো মিথাইল। তারপর হচ্ছে ফিনাইল, এরপর হচ্ছে কিটোন, মিথাইল ফিনাইল কিটোন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো মিথাইল ফিনাইল কিটোন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো দুটো ফিনাইল মূলক আছে, এটাও অ্যারোমেটিক কিটোন, তাহলে আমরা লিখতে পারবো ডাইফিনাইল কিটোন, ডাইফিনাইল কিটোন। তো আমরা সাধারণ প্রণালীতে কিন্তু আমরা কিটোনের নামকরণ করতে পারলাম। এবার আসো, এই যে আমাদের বেনজিনের সাথে যদি সিও মূলক যুক্ত থাকে, একটু লিখে রাখো স্টার চিহ্ন দিয়ে। দেখো বেনজিনের সাথে সিও মূলক যুক্ত থাকলে তখন তাদেরকে ফেনন বলা হয়। ইউপ্যাক প্রণালীও শিখা দিচ্ছি। দেখো দেখো বেনজিনের সাথে সিও মূলক যুক্ত থাকলে তখন তাদেরকে ফেনন বলা হয়। বেনজিনের সাথে সিও মূলক যুক্ত থাকলে, অর্থাৎ এরকম বেনজিন তার সাথে এরকম সিও মূলক যুক্ত, তখন তাদেরকে বলা হচ্ছে ফেনন, তখন তাদেরকে ফেনন বলা হয়। হয়েছে লেখা? তাহলে দেখো এই বেনজিনের সাথে সিও মূলক যুক্ত, তখন এটার নাম হচ্ছে ফেনন। আর এই মিথাইল মূলকটা মেইনলি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তার সেই কার্বক্সিল মূলকটা প্রতিস্থাপিত হয়ে এর সাথে যুক্ত হয়েছে, তাহলে এখান থেকে আসছে, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। এই যে যৌগটা লিখছো, এই যে মিথাইল ফিনাইল কিটোন, এর অপর নাম হচ্ছে অ্যাসিটো, 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 আর এটার নাম হচ্ছে ফেনন, অ্যাসিটোফেনন। হয়েছে লেখা? লক্ষ্য করো এটা বেনজোইক অ্যাসিড থেকে তৈরি হয়েছে, এটা হলো ফেনন, আর এটা হলো বেনজোইক অ্যাসিড থেকে তৈরি হয়েছে, তাহলে বেনজোফেনন। দেখে রাখো বেনজোফেনন, বেনজোফেনন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একসঙ্গে আমরা অ্যারোমেটিক যৌগের নামকরণ শিখলাম। বুঝা গেছে? একটু ভালো করে মনে রাখবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী টপিকটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। লেখো কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। স্টার্ট চিহ্ন লেখো। জৈব যৌগের অণুতে যদি বন্ড ও SO3H অথবা বন্ড COOH মূলক থাকে, জৈব যৌগের অণুতে যদি বন্ড ও SO3H বা কার্বক্সিল মূলক থাকে, তখন তাদেরকে জৈব অ্যাসিড বলা হয়, তখন তাদেরকে জৈব অ্যাসিড বলা হয়। যেমন খেয়াল করো একটু, এই একটা জৈব অ্যাসিড, খেয়াল করো এই একটা জৈব অ্যাসিড মনে আছে, যা থেকে আমরা ডিটারজেন্ট তৈরি করছিলাম, অ্যালকাইল হাইড্রোজেন সালফেট নামক ডিটারজেন্ট তৈরি করছিলাম, সোডিয়াম অ্যালকাইল সালফেট, মনে আছে? এটা একটা জৈব অ্যাসিড কিন্তু, অথবা আর সিরো বলে, দেখছো এটাও জৈব অ্যাসিড, এটাও জৈব অ্যাসিড, কিন্তু এটাকে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড সবাইকে লেখা হয়েছে। তাহলে আমরা দাঁড়ালো এখানে ROSO3H আর হচ্ছে RCOOH, হচ্ছে জৈব অ্যাসিড লেখো, আর এটা এখানে লেখো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। এক পাশে লেখো জৈব অ্যাসিড, এক পাশে লেখো হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে বল এই পদার্থটা জৈব অ্যাসিড কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড না, এই পদার্থটা জৈব অ্যাসিড সঙ্গে সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিল মূলক থাকলে তাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলি। সঙ্গে লেখা হয়েছে, উঠাই নাও দ্রুত। সঙ্গে লেখা হয়েছে কোন? তো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এখানে আমাদের সেই কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করতে চাই।
তবে এই কার্বক্সিলিক অ্যাসিড যেটা, এই কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলবো সেটা নিয়ে আমরা একটু এখানে আলোচনা করতে চাই, বা ফ্যাটি অ্যাসিড কাকে বলবো। লেখো, জৈব অ্যাসিডের অণুতে যদি একটি মাত্র কার্বক্সিল মূলক থাকে, জৈব অ্যাসিডের অণুতে যদি একটি মাত্র কার্বক্সিল মূলক থাকে, তখন সেই মোনোকার্বক্সিলিক অ্যাসিডকে ফ্যাটি অ্যাসিড বলা হয়। লেখো, ফ্যাটি অ্যাসিড হওয়ার শর্ত, রোমান সংখ্যায় 1 দিয়ে লেখো, অণুতে একটি মাত্র বন্ড COOH মূলক থাকবে। লেখো, অণুতে একটি মাত্র বন্ড COOH মূলক থাকবে। 2 নাম্বার, লেখো, এদের সাধারণ সংকেত হবে CnH10+ on COOH, যেখানে n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারবে। এসে লেখা 3 নম্বর পয়েন্ট, বন্ড COOH মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে, বা এরকম লেখো, বন্ড COOH মূলকের মুক্ত যোজনী, লেখো, বন্ড COOH মূলকের মুক্ত যোজনী হাইড্রোজেন অথবা একযোজী হাইড্রোকার্বনের সাথে যুক্ত থাকবে। বন্ড COOH মূলকের মুক্ত যোজনী, অর্থাৎ এই যে মুক্ত যোজনী, এটা অবশ্যই হাইড্রোজেনের সাথে অথবা আমাদের একযোজী হাইড্রোকার্বন মূলকের সাথে যুক্ত থাকবে, সবাইকে লেখা হয়েছে। এই হলো আমাদের মোটামুটি ফ্যাটি অ্যাসিড হওয়ার শর্ত। দেখো, মোনোকার্বক্সিলিক অ্যাসিডের উচ্চতর সদস্যগুলো সর্বোত্তম ফ্যাট বা চর্বি থেকে নিষ্কাশন করা হয়, এই জন্য এদেরকে ফ্যাটি অ্যাসিড বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে মোনোকার্বক্সিলিক অ্যাসিড কি, ফ্যাটি অ্যাসিড কি, এবং এদেরকে ফ্যাটি অ্যাসিড বলা হয় কেন, ফ্যাটি অ্যাসিড হওয়ার শর্ত কি ইত্যাদি আমরা ডিটেলস এখানে বলে দিলাম আমরা নামকরণের মধ্যে। তো যাই হোক, আলোচনার বিষয় হচ্ছে যে আমরা আমাদের এই মোনোকার্বক্সিলিক অ্যাসিড তথা ফ্যাটি অ্যাসিডের নামকরণ করব প্রথমে সাধারণ প্রণালীতে। লেখো, সাধারণ প্রণালীতে মোনোকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। হয়েছে লেখা? নামকরণের নিয়ম, রোমান সংখ্যা 1 দিয়ে লেখো, এই প্রণালীতে মোনোকার্বক্সিলিক অ্যাসিডগুলোকে তাদের উৎসের ল্যাটিন নাম অনুসারে নামকরণ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যাডমিশন টেস্টের জন্য। একপাশে লেখো মোনোকার্বক্সিলিক অ্যাসিড, একপাশে লেখো মোনোকার্বক্সিলিক অ্যাসিড, হয়েছে লেখা? একপাশে লেখো আমাদের কমন নাম, কমন অর ট্রিভিয়াল নেম, আর একটা লেখো উৎসের নাম, মনে থাকবে? তো লক্ষ্য করো একটু, আমরা প্রথম মোনোকার্বক্সিলিক অ্যাসিডটা লিখলাম HCOOH। তোমরা জানো পিঁপড়ার লালা গ্রন্থি থেকে সর্বপ্রথম এই অ্যাসিডটা নিষ্কাশন করা হয়, এই জন্য ল্যাটিন ভাষায় পিঁপড়ার নাম হচ্ছে ফর্মিকা, তার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। তাহলে উৎসের নামটা আগে লিখলাম ফর্মিকা, মনে থাকবে? ল্যাটিন পিঁপড়া, মনে থাকবে? ফর্মিকা ল্যাটিন পিঁপড়া, অর্থাৎ পিঁপড়ার ল্যাটিন নাম হচ্ছে ফর্মিকা, তার থেকে নাম রাখা হয়েছে ফর্মিক অ্যাসিড। দেখো, CH3COOH এটা হচ্ছে অ্যাসিটাম থেকে, ল্যাটিন অ্যাসিটাম মানে হচ্ছে ভিনেগার, মনে থাকবে? ভিনেগারে অ্যাসিডটা থাকে, এই জন্য ল্যাটিন ভাষায় অ্যাসিটাম, তার থেকে অ্যাসিটিক অ্যাসিড, সুন্দর করে লিখে নিও, অ্যাসিটিক অ্যাসিড।
এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য। এটা আসছে দুইটা ল্যাটিন শব্দ থেকে, একটা হচ্ছে প্রোটাস, এই প্রোটাস মানে হচ্ছে ফার্স্ট, মনে থাকবে, আর একটা হলো পাইওন, এই পাইওন মানে হচ্ছে চর্বি, বুঝছে লেখা? তাহলে কি দাঁড়ালো, প্রোটাস এবং পাইওন থেকে, অর্থাৎ প্রোটাস মানে ফার্স্ট আর পাইওন মানে হচ্ছে চর্বি, অর্থাৎ চর্বি থেকে প্রথম, অর্থাৎ চর্বি থেকে প্রথম এটা তৈরি করা হয়, এই জন্য নাম রাখা হয়েছে প্রোপিওন, প্রোপিও, মনে থাকবে, প্রোপিওনিক অ্যাসিড। প্রোপিওনিক অ্যাসিড, বুঝছে লেখা? প্রোপানোয়িক অ্যাসিড না, কিন্তু প্রোপানোয়িক অ্যাসিড কিন্তু ইউপ্যাক নাম, এখানে কিন্তু বানানটা একটু দেখো, সেটা হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড। তাহলে প্রো কথাটা আসছে প্রোটোস থেকে, আর এই যে পিআইওএন দেখছো, পাইওয়ান আসছে চর্বি থেকে, তাহলে ল্যাটিন নাম থেকে নামকরণ করা হয়েছে। আর যদি ইউপ্যাক নাম লেখো তাহলে কিন্তু প্রোপানোয়িক অ্যাসিড, এখানে দেখো প্রোপিওনোয়িক অ্যাসিড লিখছি। চারটা কার্বন আছে, দেখো এই 4 কার্বন মিশ্র জৈব অ্যাসিডটা সর্বপ্রথম বিউটাইরাম থেকে আসছে, বিউটাইরাম মানে হচ্ছে বাটার, হ্যাঁ, বিউটাইরাম মানে হচ্ছে বাটার, এই বাটার বা মাখন থেকে এটা তৈরি করা হয়েছে, এই জন্য বিউটাইরিক অ্যাসিড, বিউটাইরিক অ্যাসিড। এইভাবে অসংখ্য জৈব অ্যাসিডের নামকরণ কিন্তু আমাদের ল্যাটিন শব্দ থেকে বা সোর্সের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। যেমন এটা হলো আমাদের পাম অয়েল থেকে তৈরি করা হয়েছে, পাম অয়েল, এই জন্য নাম রাখা হয়েছে পামিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড। মনে থাকবে মালয়েশিয়ায় পাম বীজ, পাম গাছ, পাম বীজ, তার থেকে পাম অয়েল, তার থেকে পামিটিক অ্যাসিড। এটা আসছে স্টিয়ার থেকে, স্টিয়ার মানে হচ্ছে চর্বি, চর্বি থেকে এটা পাওয়া গেছে, এই জন্য নাম রাখা হয়েছে স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। এটা একটা অসম্পৃক্ত অ্যাসিড, দেখছো, এটা একটা অসম্পৃক্ত অ্যাসিড, তোমরা জানো। অলিক, এটা আসছে অলিভ অয়েল থেকে, মনে থাকবে, অলিক এই কথাটা আসছে অলিভ অয়েল থেকে, অলিভ অয়েল, তার থেকে অলিক, অলিক অ্যাসিড বা অলিক অ্যাসিড, অলিক অ্যাসিড। এই অ্যাসিডটা তৈরি হচ্ছে ল্যাক থেকে, এই ল্যাক মানে হচ্ছে মিল্ক, মনে থাকবে, এই জন্য নাম রাখা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এই অ্যাসিডটা তৈরি হয়েছে আমাদের সোর্স হচ্ছে ল্যাক, ল্যাক মানে মিল্ক, ল্যাটিন ভাষায় মিল্ক মানে হচ্ছে ল্যাক, তার থেকে ল্যাকটিক অ্যাসিড। আমরা একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড লিখলাম, একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড লিখলাম, দেখছো, অক্সালাস থেকে আসছে, অক্সালিক অ্যাসিড। তো এইভাবে আমাদের অনেক জৈব অ্যাসিড আছে যাদের সাধারণ প্রণালীতে নামকরণ তার সোর্সের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। এবার আমরা ইউপ্যাক প্রণালীতে শিখবো। দেখো ইউপ্যাক প্রণালীতে মনোকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ, IUPAC, ইউপ্যাক প্রণালীতে মনোকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। রোমান সংখ্যা 1 দিয়ে দেখো, বন্ড COOH মূলকটিকে, বন্ড COOH মূলকটিকে অবশ্যই দীর্ঘ শিকলের মধ্যে রাখতে হবে।
বন্ড সি ডবল ওএইচ মূলকটিকে অবশ্যই দীর্ঘ শিকলের মধ্যে রাখতে হবে। 2 নাম্বার, বন্ড সি ডবল এইচ মূলকটিকে অবশ্যই দীর্ঘ শিকলের মধ্যে রাখতে হবে। লেখা লেখো বন্ড সিরিজ মূলকের অবস্থানকে 1 নম্বর অবস্থানে রাখতে হবে। বন্ড সি ডবল এইচ মূলকের অবস্থানকে 1 নম্বর অবস্থানে রাখতে হবে। বন্ড সি ডবল এইচ মূলকের অবস্থানকে 1 নম্বর অবস্থানে রাখতে হবে। 3 নাম্বার, প্রথমে অবস্থান সহ পার্শ্ব শিকলের নাম, প্রথমে অবস্থান সহ পার্শ্ব শিকলের নাম, প্রথমে অবস্থান সহ পার্শ্ব শিকলের নাম, এরপর দীর্ঘ শিকলের অ্যালকেন নামের শেষে, এরপর দীর্ঘ শিকলের অ্যালকেন নামের শেষে ই অক্ষরটির পরিবর্তে, দীর্ঘ শিকলের অ্যালকেন নামের শেষে ই অক্ষরটির পরিবর্তে ওইক অ্যাসিড লিখতে হবে। দীর্ঘ শিকলের অ্যালকেন নামের শেষে ই অক্ষরটির পরিবর্তে, তুমি জানো এর কার্যকারী মূলকের ইউপ্যাক নাম হচ্ছে ওইক অ্যাসিড, অথবা এরকম লিখতে পারো ওইক অ্যাসিড লিখতে হবে, ওইক অ্যাসিড লিখতে হবে। তো দেখো আমরা নামকরণ করি। ইউপ্যাক প্রণালী, দেখো এটা দীর্ঘ শিকল এবং এই কার্যকারী মূলক এমন কার্যকারী মূলক যে কার্যকারী মূলকের মধ্যে তোমরা জানো কার্বন থাকে। সুতরাং এখানে কার্বন আছে একটা কার্বন থাকলে তার অ্যালকেন নাম হচ্ছে মিথেন। মিথেন নামের শেষে আমরা ই বাদ দেব, আর তার সাথে এই কার্বক্সিল মূলকের নাম হচ্ছে ইউপ্যাক নাম হচ্ছে ওইক অ্যাসিড এক মাত্রায়। তাহলে কি দাঁড়ালো? মিথানোইক অ্যাসিড। দেখছো মিথানোইক অ্যাসিড। পদার্থটার নাম ছিল অ্যাসিটিক অ্যাসিড, বাট ইউপ্যাক নাম লিখতে চাই। কার্বন দুইটা আছে, কার্বন দুইটা থাকলে তার নাম হচ্ছে ইথেন, তার ই বাদ দিয়ে ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। কার্বন আছে 4টা, দেখছো প্রোপেন, তার ই বাদ দিয়ে ওইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। অথচ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যৌগটা যখন সাধারণ পদ্ধতিতে নামকরণ করছি তখন নামটা ছিল প্রোপিনোইক অ্যাসিড, প্রোপি ছিল, আর এটা হলো প্রোপানোইক অ্যাসিড। দেখছো? তাহলে এখানে অড রুট হচ্ছে আমাদের প্রোপ, দেখছো, আর এনি হচ্ছে আমাদের সেই শেষের অংশ, অর্থাৎ অ্যালকেনের শেষ অংশটা। 4 নম্বর, দেখো এই যে ওটা নামকরণ করতে চাই, এটাই দীর্ঘ শিকল, এটা কিন্তু কার্বক্সিল মূলক CO2 আকারে লিখছি। তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, দুইটা পার্শ্ব শিকল আছে। তাহলে আমরা লিখলাম 2,2 ডাইমিথাইল, ডাইমিথাইল, দীর্ঘ শিকলে 3টা কার্বন, প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এর কার্বক্সিল মূলক 1 2 3 4, 1 2 3 4, অথবা 1 2 3 4 5। দেখছো? কিন্তু দীর্ঘ শিকল অবশ্যই কার্বন থাকতে হবে, তাহলে এটা হলো দীর্ঘ শিকল। তাহলে একটা পার্শ্ব শিকল, একটা পার্শ্ব শিকল এবং একটা পার্শ্ব শিকল। এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার কার্বন। তাহলে অ্যামিনো আগে আসে, তাহলে লিখলাম 3 অ্যামিনো, 3 অ্যামিনো হাইপেন ক্লোরিন 2 নাম্বার পজিশন আছে, 2 ক্লোরো, 2 ক্লোরো হাইপেন ইথাইল নোটটা 2 নাম্বার আছে, 2 ইথাইল। দীর্ঘ শিকলে 4টা কার্বন, বিউটেন, তার ই বাদ দিয়ে ওইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ইউপ্যাক প্রণালীতে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ এটা বোঝা গেছে।
অ্যারোমেটিক যৌগের দেখি ইউপ্যাক প্রণালীতে নামকরণ পারো কিনা। ইউপ্যাক প্রণালীতে অ্যারোমেটিক যৌগের নামকরণ করতে চাই, অ্যারোমেটিক জৈব অ্যাসিড গুলোর নামকরণ করতে চাই। দেখো পারো কিনা। পারবা? দেখো এখানে মনে আছে যে এই কার্বক্সিল মূলকের মুক্ত যোনির সাথে হাইড্রোজেন অথবা হাইড্রোকার্বন মূলক যুক্ত থাকবে, এখানে সেই হাইড্রোকার্বন মূলক, তাহলে এটা কিন্তু আমাদের পার্শ্ব গ্রুপ। দেখছো এখানে কার্বক্সিল মূলকটা হচ্ছে আমাদের মূল সেই জৈব যৌগ মানে জৈব অ্যাসিড, তাহলে এখানে এই মূলকটা হচ্ছে ফিনাইল। দেখছো ফিনাইল, পার্শ্ব শিকলের নাম লিখলাম ফিনাইল। এরপর কার্বন আছে দেখো একটা কার্বন থাকলে মিথেন, তাহলে বাদ দিয়ে ওইক অ্যাসিড মিথানোইক অ্যাসিড, তাহলে এটা হলো পার্শ্ব গ্রুপের নাম লিখলাম ফিনাইল মূলক, তাহলে ফিনাইল মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। দেখছো তাহলে বলো এটা পার্শ্ব গ্রুপ, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। দেখছো তাহলে লিখলাম 2-ফিনাইল, 2-ফিনাইল, তারপর হচ্ছে কার্বন দুইটা আছে ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, 2-ফিনাইল ইথানোইক অ্যাসিড। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইউপ্যাক প্রণালীতে জৈব অ্যাসিডের নামকরণ বুঝতে পারছো। লেখো জাত প্রণালীতে আমাদের জৈব অ্যাসিডের নামকরণ। লেখো জাত প্রণালীতে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো। লেখো এই প্রণালীতে CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডকে মূল কার্বক্সিলিক অ্যাসিড ধরা হয়। লেখো এই প্রণালীতে CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডকে মূল কার্বক্সিলিক অ্যাসিড ধরা হয়। এই প্রণালীতে CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডকে মূল কার্বক্সিলিক অ্যাসিড ধরা হয়। মূল কার্বক্সিলিক অ্যাসিড ধরা হয়। সবাইকে লেখা হয়েছে এই পর্যন্ত। এবং লেখো এবং অন্যান্য জৈব অ্যাসিডকে এর জাতক ধরা হয়, এবং অন্যান্য জৈব অ্যাসিডকে এর জাতক ধরা হয়। একটু ফার্স্ট লেখো, এবং অন্যান্য জৈব অ্যাসিডকে জাতক ধরা হয়। একটু ফার্স্ট। 3 নাম্বার, প্রথমে অ্যাসিটিক অ্যাসিডের কার্বন দ্বয় খুঁজতে হবে। প্রথমে অ্যাসিটিক অ্যাসিডের কার্বন দ্বয় খুঁজতে হবে, অ্যাসিটিক অ্যাসিডের কার্বন দ্বয় খুঁজতে হবে। 3 নাম্বার, লেখো ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে পার্শ্ব গ্রুপের নাম লেখার পর, লেখো ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে পার্শ্ব গ্রুপের নাম লেখার পর, ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে পার্শ্ব গ্রুপের নাম লেখার পর সবশেষে অ্যাসিটিক অ্যাসিড লিখতে হবে। লাস্টে একটু লেখো, হয়তো বুঝবা না। লেখো অ্যাসিটিক অ্যাসিডের আলফা কার্বনের সাথে গ্রুপগুলো হচ্ছে পার্শ্ব গ্রুপ। অ্যাসিটিক অ্যাসিডের আলফা কার্বনের সাথে যুক্ত গ্রুপগুলো হলো পার্শ্ব গ্রুপ। খুব ভালো করে খেয়াল করো, এই হলো কার্বক্সিল মূলক। এই কার্বক্সিল মূলক যে কার্বনে যুক্ত তার নাম কিন্তু আলফা কার্বন। তো ধরে নিয়ে আসছে সমস্ত মনোকার্বক্সিলিক অ্যাসিড সেটা এখান থেকে তৈরি হয়েছে। তো এই যে ওটার নাম রাখা হয়েছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এবার দেখো 2 নাম্বার, CH3CH2COOH। প্রথমে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের কার্বন দ্বয় খুঁজতে হবে। এটা হলো সেই অ্যাসিটিক অ্যাসিডের কার্বন দ্বয়। এই কার্বক্সিল মূলক যে কার্বনে যুক্ত তার নাম আলফা কার্বন। তাহলে আলফা কার্বনের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে পার্শ্ব গ্রুপ। তাহলে আলফা কার্বনের সাথে মিথাইল মূলক যুক্ত, লিখলাম মিথাইল। সবশেষে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। সবাই কি বুঝছো এটা? দেখো এই কার্বক্সিল মূলক যে কার্বনে যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন, তাহলে আলফা কার্বন সহ এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই আলফা কার্বনের সাথে যা কিছু যুক্ত থাকবে সেটা হলো পার্শ্ব গ্রুপ। পার্শ্ব গ্রুপটার নাম মিথাইল, লিখলাম মিথাইল। তারপর হচ্ছে অ্যাসিটিক, মিথাইল অ্যাসিটিক অ্যাসিড। খেয়াল করো একটু, দেখো এই হলো আমাদের সেই অ্যাসিটিক অ্যাসিডের কার্বন দ্বয়।
তাহলে এই হলো আমাদের আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যা কিছু যুক্ত সেটা হচ্ছে পার্শ্ব গ্রুপ। দেখো ক্লোরিন যুক্ত আছে, ক্লোরিন একটা আছে, তাহলে মনোক্লোরো, মনোক্লোরো দেখছো। এবার মূল যৌগের নাম অ্যাসিটিক অ্যাসিড, মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো আমাদের সেই জাত প্রণালীতে নামকরণ মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। দেখো এই যৌগটাকে আমরা এরকম লিখতে পারি, দেখো এই হলো আলফা কার্বন, কার্বক্সিলমূলক যে কার্বনে যুক্ত সেটা নাম হচ্ছে আলফা কার্বন। দ্যাট মিন্স এই হলো সেই কার্বন দ্বারা অ্যাসিটিক অ্যাসিডের এর হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত হয়েছে আমাদের ক্লোরিন দ্বারা। এটা কি বুঝতে পারছো? এটা হলো আলফা কার্বন। এবার এর সাথে যুক্ত আছে দেখো তিনটা ক্লোরিন, তাহলে আমরা লিখতে পারি ট্রাইক্লোরো, ট্রাইক্লোরো, লাস্টে এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমস্ত নামকরণ শিখালাম, কারণ বই পড়তে যে এই ধরনের নামকরণ কিন্তু অনেক বাঁধবে তোমার সামনে। তো সেক্ষেত্রে তুমি যাতে যেন সমস্যা না হয়, এই জন্য একসঙ্গে এই সমস্ত যৌগের নামকরণটাও করে দিলাম। দেখো এই হলো আমাদের সেই অ্যাসিটিক অ্যাসিড। এবার এই একটা পার্শ্ব গ্রুপ নাম হচ্ছে ইথাইল, এই একটা পার্শ্ব গ্রুপ, একটা পার্শ্ব গ্রুপ, দেখছো লিখলাম ইথাইল, তারপর ডাইমিথাইল, দেখছো ইথাইল ডাইমিথাইল, তারপর হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড আর লিখলাম না, ইথাইল ডাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নামকরণ থেকে বুঝতে পারতেছো যে আসলে কত ডিটেলসে আমরা যাচ্ছি। হাজারি নাগের বইগুলোতে বা অন্যান্য রাইটারের বইগুলোতে কিন্তু এত ডিটেলস নাই যত আমরা ডিটেলস দেখাচ্ছি, কারণ হয়তো আমি এগুলো অ্যাভয়েড করে চলে যেতে পারতাম, ফাঁকি দিয়ে চলে যেতে পারতাম, বা কোনো একটা সময় যে তোমাকে ধরা খেতেই হবে, এবং সেই জায়গাটা হচ্ছে স্টুডেন্ট লাইফের সর্বশেষ জায়গা, অ্যাডমিশন টেস্ট। তো এই জন্য আমরা এগুলো অ্যাভয়েড করতে পারি না, আমরা এই জন্য আমাদের হয়তো দেরি হবে। এই নামকরণটাই হলো মেইনলি হচ্ছে এখানে ঝামেলা, বাকি অধ্যায় যখন পড়াবো তখন এগুলো খুবই সহজ। তো নামকরণ তুমি যদি ভালো করে বোঝো তাহলে তোমার এই অর্গানিক কেমিস্ট্রি পড়তে সহজ হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা অনেক ডিটেলস আলোচনা করলাম। নেক্সট দিন এগুলো নিয়ে হয়তো আমাদের নামকরণ প্রায় শেষের পথে, অলরেডি আমরা জৈব অ্যাসিড পর্যন্ত চলে আসছি, এরপর জৈব অ্যাসিডের কিছু জাতক আছে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি নামকরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বারবার প্র্যাকটিস করবা। আমাদের এই নামকরণ শেষ হওয়ার পর কিন্তু আমরা পরীক্ষা নিব। আবারও বলতেছি, নামকরণ শেষ হওয়ার পর পরীক্ষা নিব, হয়তো আর 2টা ক্লাস পরে কিন্তু আমরা হয়তো পরীক্ষা নিব। সেভাবে তোমরা প্রিপারেশন নিবা, হ্যাঁ, সেভাবে ভালো করে প্রিপারেশন নিবা। আর আরেকটা হলো যে আজকে অলরেডি কিন্তু 8 তারিখ, হয়তো 9 তারিখ, তোমাদের কিন্তু অনেকেরই পেমেন্ট বাকি আছে, বারবার বলা লাগে। তো সুতরাং সামনে ডিসেম্বর মাস, তোমরা এর মধ্যে দ্রুত, নভেম্বর মাসে চলতেছে, তোমরা এর মধ্যে বিগত দিনের সমস্ত বেতনগুলো ক্লিয়ার করে ফেলবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।